করে বেশি অটোনমি, কিছু কিছু জব ডিমান্ড করে কম অটোনমি। তো যত বেশি আপনি দেখবেন যে জবকে যত বেশি অটোনমি দেওয়া হবে, তত বেশি ওই জবটি যারা পালন করবে তারা মোর রেসপন্সিবল ফিল করবে, এই কথাটি বলা হয়েছে এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। সো আমরা আরেকটু সামনে যাই। তাহলে আমরা এখানে দেখলাম জবের 5টি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখার চেষ্টা করলাম। এই 5টি ক্যারেক্টারিস্টিক্সে একটা মডেল ডেভেলপ করার চেষ্টা করেছেন ওই দুজন ভদ্রলোক। যদিও এটা কিন্তু আমাদের সিলেবাসের পার্ট না, বাট তারপরেও আপনারা একবার দেখেন যে কথাটি বলার চেষ্টা, আমরা এতক্ষণ যে কথাটি বললাম তার একটা রিফ্লেকশন এখানে আছে। কিভাবে মূলত প্রত্যেকটা অর্গানাইজেশন এবং প্রত্যেকটা ব্যক্তি আসলে আলটিমেট কি চায়, আলটিমেট চাই আমরা আউটকাম, আমাদের কি আউটপুট আসলো, কি ইম্প্যাক্ট আসলো, কি রেজাল্ট আসলো সেটা চায়। তো সেই রেজাল্টটি পাওয়ার জন্য কিভাবে এই জব ক্যারেক্টারিস্টিক্স মডেলটা কাজ করে সেটি এখানে চিত্রায়িত করা হয়েছে, দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখছি, প্রথম যে কলাম জব ক্যারেক্টারিস্টিক্স বা কোর জব ক্যারেক্টারিস্টিক্স, আমরা একটু আগে বললাম স্কিল ভ্যারাইটি, টাস্ক আইডেন্টিটি এবং টাস্ক সিগনিফিক্যান্স, সো এবং অটোনমি এবং ফিডব্যাক, এই 5টি কোর ক্যারেক্টারিস্টিক্স জবের, এইটা মূলত জবের ক্রিটিক্যাল সাইকোলজিক্যাল স্ট্রেসেস, ক্রিটিক্যাল সাইকোলজিক্যাল স্টেটস। একজন ব্যক্তি যখন এইগুলো জবের ক্যারেক্টারিস্টিক্স কনসিডার করে যখন সে জব ডিজাইন করার চেষ্টা করে, তার ভিতরে এক ধরনের মিনিংফুলনেস অফ দ্য জব, এইটা তার ভিতরে চলে আসে যে এই জবের নিশ্চয়ই একটা মিনিং থাকতে হবে। আপনি যখন HR পার্সন হিসেবে কিংবা আপনি ম্যানেজারিয়াল পজিশনে আছেন, আপনার অধীনস্থ বলবো যে এমপ্লয়ীদেরকে জবটাকে ডিজাইন করতে যাচ্ছেন, আপনি যখন এই 5টি ক্যারেক্টারিস্টিক্স কনসিডার করবেন জব ডিজাইন করার সময়, তখন আপনার ভিতরে এক ধরনের সাইকোলজিক্যাল স্টেট আসবে, সাইকোলজিক্যাল বলবো যে কনসাসনেস আসবে যে অবশ্যই আমার জবটা হতে হবে মিনিংফুল, নাম্বার 1। নাম্বার 2 বলা হচ্ছে রেসপন্সিবিলিটি আউটকামস অফ দ্য ওয়ার্ক। সো আপনি যখন এই 5টা ইস্যুকে কনসিডার করে যখন জবটা ডিজাইন করবেন, তখন আপনি মাথায় রাখবেন অবশ্যই আমি আউটকাম চাই, অবশ্যই আমি রেজাল্ট চাই। সো আমি জবটা ডিজাইন করার সময় আমার ভিতরে এক ধরনের মেন্টাল স্টেট আসবে, সাইকোলজিক্যাল স্টেট আসবে অবশ্যই, সেটি হচ্ছে যে রেসপন্সিবিলিটি আউটকাম অফ দ্য জব, অর্থাৎ জব থেকে আমি এক ধরনের আউটকাম চাই, রেজাল্ট চাই। এই সম্পর্কে আপনি যখন রেসপন্সিবিলিটি চিন্তা করবেন জবটা ডিজাইন করার সময়। এরপরে বলা হচ্ছে নলেজ অফ দ্য অ্যাকচুয়াল রেজাল্টস। সো এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যদি আমরা এই কোর ক্যারেক্টারিস্টিক্স জবের যেগুলো আছে সেগুলোকে কনসিডার না করে যদি আমরা জব ডিজাইন করতে চাই, তাহলে আলটিমেটলি জব থেকে বা ডিজাইন করা থেকে আমরা তেমন কোনো নলেজ পাবো না ফর ফার্দার রিকোয়ারমেন্টস, ফার্দার ইমপ্রুভমেন্ট। বাট যদি আমরা এই জিনিসগুলোকে বা এই 5টি ইস্যুস ক্যারেক্টারিস্টিক্সকে কনসিডার করে যদি আমরা জবটা ডিজাইন করি, তাহলে সাইকোলজিক্যালি আমাদের ভিতরে এক ধরনের নলেজ সৃষ্টি হবে, যে নলেজের ফলে আমরা যে রেজাল্ট চাচ্ছি, আমরা যে অ্যাকচুয়াল রেজাল্ট আশা করছি, সেই রেজাল্টটা আমরা পেতে পারি। সো জব ক্যারেক্টারিস্টিক্স মডেল বলছে যে প্রথম কলামে আপনি জবের ক্যারেক্টারিস্টিক্সকে মাথায় রাখবেন, কারণ আপনি জানেন যে এই জবের কি কি স্কিল ভ্যারাইটি লাগে, এই জবের কি কি টাস্ক আইডেন্টিটি আছে, এই জবের কি কি টাস্ক, কোন কোন টাস্কগুলো সিগনিফিক্যান্ট, কতটুকু অটোনমি তারা পাবে, এই জবটি পালন করার সময় ফিডব্যাকের প্রয়োজন আছে কি নাই, এই সমস্ত ইস্যু যদি মাথায় রেখে আপনি যদি জবটাকে ডিজাইন করতে চান, তখন আপনার ভিতরে মূলত সাইকোলজিক্যাল, দর্শনগত বা মনস্তাত্ত্বিক কয়েকটা ইস্যুস ক্রিয়েট হতে পারে। তার ভিতরে একটি হচ্ছে আপনি জবের মিনিং খুঁজে বের করতে পারবেন। আপনি বের করতে পারবেন যে যেহেতু আমি এই জবটা ডিজাইন করছি, সো এখান থেকে আউটকাম আমি চাই এবং আউটকাম বের হয়ে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এক ধরনের নলেজ ক্রিয়েট হতে পারে।
সো সেই সমস্ত ইস্যুর মধ্য দিয়ে মূলত আমরা যে ফাইনালি যে আউটকাম চাই বা আমাদের ভিতরে যদি এই সাইকোলজিক্যাল স্টেট গুলো কাজ করে তাহলে আমরা ফাইনালি যে আউটকাম পাবো সেটা হচ্ছে হাই ইন্টারনাল ওয়ার্ক মোটিভেশন, হাই কোয়ালিটি অফ ওয়ার্ক, হাই ওয়ার্ক এন্ড জব স্যাটিসফ্যাকশন এবং লো অ্যাবসেন্টিজম অফ এন্ড টার্নওভার। এখন মডারেটর হিসেবে কি কাজ করে আসলে? মডারেটর মানে হচ্ছে যে আপনি ক্রিটিক্যাল সাইকোলজিক্যাল যে স্টেট আসবে, এই যে সাইকোলজিক্যাল স্টেট যে এই তিনটি কাজ করবে এর জন্য কিছু প্রি কন্ডিশন আছে। প্রি কন্ডিশন হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের নলেজ লেভেল ভিন্ন, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সেস আছে সেটা নলেজের দিক থেকে, সেটা তার এক্সপিরিয়েন্সের দিক থেকে, সেটা কনটেক্সটের দিক থেকে। কনটেক্সট মানে এনভায়রনমেন্ট। সো মডারেটর হিসেবে যদি কারোর নলেজ লেভেল এবং স্কিলস লেভেল হাই থাকে, খেয়াল করেন, যদি কারোর বলবো যে চিন্তা থাকে যে আমি গ্রোথ চাই, এটা যদি একটা চিন্তা থাকে, এবং কনটেক্সট বা এনভায়রনমেন্ট যদি কনজেনিয়াল মানে সহায়ক হয় যদি, তাহলে কিন্তু আউটকামটা পেতে বেশি সুবিধা হয় বা জবটা ডিজাইন করতে বেশি সুবিধা হয়। সো এই জন্য বলা হচ্ছে মডারেটর হিসেবে কাজ করবে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে হচ্ছে আপনার আমার নলেজ স্কিলস, আপনার আমার বলবো যে ট্রাস্ট টু গ্রো, আপনার আমার কনটেক্সট, এই প্রত্যেকটা জিনিস জব ডিজাইন করার সময় আমাদের এক একজনের ট্রিগার হিসেবে কাজ করে। সো এইটার উপরে বেস করে মূলত আউটকাম আসে। সো যদিও এইটি আমাদের সিলেবাসের পার্ট না, বাট আমার কাছে মনে হয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিজাইন এ জব। যদি আমরা জবের ক্যারেক্টারিস্টিক্স না বুঝি তাহলে আসলে জবটা ডিজাইন করার সময় একটু সমস্যা হতে পারে। সো এখান থেকে আমরা একটু আমাদের সিলেবাসের পার্টে চলে যাই। এখন আমরা ফাহমি স্যারের কোশ্চেনে চলে আসবো ইনশাল্লাহ। ফাহমি স্যার বলছিলেন যে স্যার জবটা কি আসলে হিউম্যানস ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক হবে নাকি টাস্ক সেন্ট্রিক হবে? ফাহমি স্যার এইরকম ছিল না প্রশ্নটা স্যার? জি স্যার। ওকে, কোশ্চেন ছিল স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন দেখবো অ্যাপ্রোচেস টু জব ডিজাইন, কিভাবে মূলত জব ডিজাইন করা যায়। ওকে, প্রথম অ্যাপ্রোচ হচ্ছে হিউম্যান অ্যাপ্রোচ। সো সেই ফাহমি স্যারের উত্তরে আমরা বলবো এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। এখানে মূলত আমরা দেখব যে ব্যক্তিকে আমরা চিন্তা করেছি জবের জন্য, তার নিডস কি, তার রিকগনিশন, সে কি পরিমাণে নিডস ফর রিকগনিশন, রেসপেক্ট, গ্রোথ এবং রেসপন্সিবিলিটি, সে কিভাবে কি পরিমাণে এটা আশা করছে, তার উপরে বেস করে আমরা জবটাকে ডিজাইন করব। খেয়াল করেন স্যার, একজন ব্যক্তি তার নিডস ফর রিকগনিশন, নিডস ফর রেসপেক্ট, নিডস ফর গ্রোথ এন্ড রেসপন্সিবিলিটি, সো এইটার উপরে বেস করে জবটাকে ডিজাইন করা যায়। দিস ইজ নাম্বার 1 অ্যাপ্রোচ। এটাকে বলা হয় হিউম্যান অ্যাপ্রোচ। এটাকে বলা হচ্ছে হিউম্যান অ্যাপ্রোচ। খুব সহজ করে আমরা এখানে বলার চেষ্টা করলাম। বিস্তারিতভাবে আপনারা যারা চেষ্টা করবেন গুগল করবেন, আমাদের বইতে কিন্তু এই চ্যাপ্টারটি নাই, মাথায় রাখবেন এই চ্যাপ্টারটির আলোচনা কিন্তু আমাদের বইতে নাই। এই ক্লাস ম্যাটেরিয়ালটা যেটা দিব অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা গুগল করবেন। সো এখানে বলা হচ্ছে দ্য হিউম্যান অ্যাপ্রোচ অফ জব ডিজাইন লে এমফাসিস অন ডিজাইনিং অফ এ জব অ্যারাউন্ড দ্য পিপল অর এমপ্লয়িজ অ্যান্ড নট অ্যারাউন্ড দ্য অর্গানাইজেশনাল প্রসেসেস। সো এখানে জবটা ডিজাইন করার সময় আমরা অর্গানাইজেশনাল প্রসেসকে আমরা কনসিডার করব না, রেদার আমরা কনসিডার করব ইন্ডিভিজুয়ালের নিডস ফর রিকগনিশন, রেসপেক্ট, গ্রোথ এবং রেসপন্সিবিলিটি। তার মানে যদি আপনি মামুন মুস্তাফাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আপনাকে জবটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে মামুন মুস্তাফা কি চায়, সে কোন ধরনের রিকগনিশন চায়, কোন ধরনের রেসপেক্ট চায়, কোন ধরনের গ্রোথ চায় এবং কোন ধরনের রেসপন্সিবিলিটি সে এনজয় করবে, সেটার উপরে বেস করে আপনাকে জবটাকে ডিজাইন করতে হবে। এটাকে বলা হচ্ছে হিউম্যান অ্যাপ্রোচ। এখন আপনি বলতে পারবেন না বা বলা সম্ভব না আসলে এই অ্যাপ্রোচটা কি আসলেই বেটার, এটা টাফ। সো ফাহমি স্যারের প্রথম কোশ্চেন ছিল যে আমরা হিউম্যান সেন্ট্রিক বা ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক করবো না টাস্ক সেন্ট্রিক করবো।
এখনো পর্যন্ত আমরা সেই আনসার দিতে পারি নাই প্রথমটি দেখে। দ্বিতীয়টি বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। এটাকে আবার অনেকে বলেছেন যে এই অ্যাপ্রোচটি নেওয়া হয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থেকে। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থেকে এটা নেওয়া হয়েছে, কারণ এই অ্যাপ্রোচটি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচটি মূলত ডেভেলপ করেছেন ফ্রেডরিক উইনসলে টেইলর। উনি যখন সায়েন্টিফিক একটু বলবো স্যার। স্যার প্লিজ। অ্যাকচুয়ালি স্যার এই যে জব অ্যানালাইসিস যেটা আমরা পড়ছি স্যার, এটা তো ইট হ্যাজ এ লং হিস্ট্রি ব্যাক, এবং এটার মানে যে সায়েন্টিফিক থিওরি টেইলরের স্যার, সায়েন্টিফিক থিওরি ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রিবিউটিং অ্যাসপেক্ট in conceiving the idea of job analysis. Exactly. তার যে one best way method ছিল স্যার, ওটা দুইটা অ্যাসপেক্ট ছিল। একটা হলো স্যার the method of doing the job, আর একটা হলো measurable টাইমটাকে মিনিমাইজ করা। তো স্যার বেস্ট মেথড বলতে স্যার যে অল্প কষ্টে কিভাবে কাজটাকে কমপ্লিট করা যায়, আর একটা অ্যাসপেক্ট হলো অল্প সময়ে কিভাবে কাজটা কমপ্লিট করা যায়। সো ওই ধারণাটা এখনো মডার্ন এরাতে প্রচলিত আছে স্যার। দিস আইডিয়া কন্ট্রিবিউটস টু দ্য জেনারেশন অফ দ্য আইডিয়া অফ জব অ্যানালাইসিস স্যার। এক্স্যাক্টলি আমি একটু ব্যাকগ্রাউন্ড বললাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে আমরা যখন স্যার যেমন আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে, আপনারাও এটা করবেন, মানে ইন্টারেস্ট থেকে যদি পড়াশোনা করেন, যে কোনো ইন্টারেস্ট থেকে যদি পড়ালেখা করেন তাহলে দেখবেন খুব মজা পাবেন। আসলে আমরা এখানে যেটা শো করি, আসলে আমরা এই ক্লাসে যেগুলো শো করি সেগুলো কিন্তু একেবারেই যেগুলো আপনাদের এক্সাম রিলেটেড এই সমস্ত কথাগুলো আমরা সাধারণত দিই। অ্যাপার্ট ফ্রম দিস কোনো স্যার বা কোনো ফ্যাসিলিটেটর তারা কিন্তু একটু ডিপে যান, কিন্তু আমাদের সময় সংক্ষেপ থাকার কারণে আমরা বিস্তারিত জানি না। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে বিআইএম আপনাকে আসলে মানে ডেভেলপ করতে পারবে না, বিআইএম ডেভেলপ করার জন্য কিছু কন্টেন্ট আপনাকে দিবে, সেই কন্টেন্টের আসলে ভিতরে যেতে হবে। সো ফাহমি স্যার যেটি বলছিলেন খুবই চমৎকার কথা। আসলে মূলত আসলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অর্থাৎ ফ্রেডরিক উইনসলে টেইলর তিনি যে স্টাডিটি করেছিলেন টাইম এন্ড মোশন স্টাডির মধ্য দিয়ে, তো তার মাধ্যমে তিনি আসলে টাস্কগুলোকে আইডেন্টিফাই করেছিলেন এবং এই টাস্কগুলো করতে গিয়ে তার কি পরিমাণ সময় লাগবে, কি পরিমাণ মোশন লাগবে। সো এইটার উপরে বেস করে কিন্তু এখনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিন্তু এখনো পর্যন্ত বলা যায় যে 80% সায়েন্টিফিক ম্যানেজমেন্টের থিওরি ফলো করে। আমরা হয়তো বা জানি না, বিশেষ করে যারা আইই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করেন তারা কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যিনি জনক ফ্রেডরিক উইনসলে টেইলর তাকে এখনো তারা তাদের বলবো যে কি ফাদার মনে করেন। হ্যাঁ, সো এই মূলত ওইখান থেকেই এই সমস্ত অ্যাপ্রোচ গুলো এসেছে। পরবর্তীতে অনেক রিভাইজ হয়েছে, অনেক সফিস্টিকেটেড ভার্সন এসেছে, বাট তার কাছ থেকে প্রথমে এই কথাগুলো এসেছে। সো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ যেটি বলছিলাম, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ মনে হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ, তার মানে প্রসেসে যা বলা আছে সেইভাবে ডিজাইন করতে হবে। আমি জবটাকে যখন ডিজাইন করব তখন প্রসেসে বলছে যে এই প্রসেসে এই কাজ করতে হবে এবং এই কাজ করার জন্য এই ক্যাপাসিটি লাগবে। মূল কথা হচ্ছে এটাই। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ। প্রসেস যেভাবে বলা আছে ঠিক সেইভাবে ডিজাইন করতে হবে। সেইভাবে ডিজাইন করতে গিয়ে এখানে মামুন মুস্তাফা থাকতেও পারে, নাও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। প্রসেস যেভাবে বলছে ঠিক সেইভাবেই যদি আমরা করতে পারি সেটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ সংক্ষেপে। এরপরে আমরা বলি জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ। এই জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ হচ্ছে টাস্ক অ্যাপ্রোচ। জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ হচ্ছে টাস্ক অ্যাপ্রোচ। মূলত এই জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ বোঝানোর জন্য আমি একটু আগে ওল্ডম্যান এবং তাদের যে জব ক্যারেক্টারিস্টিক্স মডেল এইটা মূলত আমি একটু টাচ করেছিলাম। কারণ এই যে হ্যাকম্যান এবং ওল্ডহ্যাম তারা যে কথাটি বলেছিলেন যে একটা জবের ভিতরে 5টা ক্যারেক্টারিস্টিক্স থাকে। আপনি যদি জবটাকে ডিজাইন করতে চান তাহলে প্রত্যেকেই 5টি ক্যারেক্টারিস্টিক্স আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় রাখেন তখনই আপনি জবটাকে ডিজাইন করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র আপনি হিউম্যান অ্যাপ্রোচ যদি চিন্তা করেন বা হিউম্যান সেন্ট্রিক বা ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক যদি চিন্তা করেন
তাহলে হয়তো বা আপনার যে গোল আছে, অর্গানাইজেশনের যে গোল আছে, সেই গোলটা অ্যাচিভ নাও হতে পারে। আবার শুধুমাত্র যদি ক্যারেক্টারিস্টিক্স এর দিকে খেয়াল করেন, জবের যে ক্যারেক্টারিস্টিক্স আছে 5টা ক্যারেক্টারিস্টিক্স যদি খেয়াল করেন, তাহলে হয়তো বা আপনার হিউম্যান অ্যাপ্রোচ যেটি আছে সেটি কিন্তু বাদ চলে যেতে পারে। সো আমি দেখলাম ক্যারেক্টারিস্টিক্স 5টা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, দেখে আমি জবটাকে ডিজাইন করলাম, কিন্তু ওখানে মামুন মুস্তাবার প্রিফারেন্স যেটা, মামুন মুস্তাবার যে নিডস ফর রিকগনিশন কিংবা নিডস ফর রিওয়ার্ড, নিডস ফর রেসপন্সিবিলিটি, সেটাকে যদি আমি অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমার জবটাকে ডিজাইনটা গলদ হয়ে যেতে পারে, আমার কাঙ্ক্ষিত গোলে আমি নাও পৌঁছাতে পারি। সো এই জন্য এককভাবে আমরা বলতে পারছি না যে আসলে কোন অ্যাপ্রোচটি গুরুত্বপূর্ণ, এটা বলা যায় না। সো আমি মনে হয় ফাহমি স্যারের উত্তর কিছুটা হলেও দিতে পেরেছি স্যার। স্যার ফাহমি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার সরি স্যার, আমি ওকে, আমরা বলার চেষ্টা করেছি জব ডিজাইন করার সময় আপনি ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক হব নাকি টাস্ক সেন্ট্রিক হব, কোন উপায়ে আমি জবটাকে ডিজাইন করব, সেটা আসলে এতক্ষণ পর্যন্ত 3টি অ্যাপ্রোচ দেখে এসে আমরা আসলে বলতে পারছি না যে জবটাকে আমরা ইন্ডিভিজুয়াল বলবো নাকি টাস্ক বলবো। মূলত একটা জব ডিজাইন করার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমার হিউম্যান অ্যাপ্রোচও মাথায় রাখতে হবে, আমার প্রসেস অ্যাপ্রোচও মাথায় রাখতে হবে, এবং জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ, এই 3টি অ্যাপ্রোচই আমার মাথায় রেখে তারপরে জবটাকে ডিজাইন করতে হবে যদি আমি অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করতে চাই। খেয়াল করেন, আমার টার্গেট হচ্ছে অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করবো, এই জন্য কোনোটাকে আমি বেটার বলতে পারছি না, কোনোটাকে আমি বেস্ট বলতে পারছি না, বরং 3টির কম্বিনেশনে, এই 3টি অ্যাপ্রোচের কম্বিনেশনে যদি কোনো জবটাকে ডিজাইন করা যায় সেটাকে বলা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ, এবং সেই অ্যাপ্রোচের মধ্য দিয়ে মূলত একটা অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করা সম্ভব। আদারওয়াইজ আমি যদি পার্শিয়ালি চিন্তা করি তাহলে অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করা সম্ভব না, এই জন্য কোনোটাকে বেস্ট বলা যাচ্ছে না স্যার। আমি কি বোঝাতে পেরেছি স্যার? স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, আমরা একটু সামনে যাব, সেটি হচ্ছে জব। আমরা যদি জব ডিজাইন, একটু সময় নিচ্ছি যেহেতু আজকে আপনাদের আর কোনো ক্লাস নাই, এই জন্য একটু সময় নিচ্ছি আমি। জব ডিজাইন যদি আমরা বুঝতে চাই তাহলে জব ডিজাইনের ভিতরে আরো কয়েকটি পার্ট আছে, সেই পার্ট গুলোকে আমরা দেখার চেষ্টা করবো। যেমন এই ইস্যুস গুলো আপনাকে মাথায় রাখতে হবে, জব যখন ডিজাইন করব আমরা, তখন এই জব এনলার্জমেন্ট, জব এনরিচমেন্ট এবং জব রোটেশন, এই টার্মিনোলজি গুলো আপনাকে মাথায় রাখতে হবে। জব ডিজাইন আমরা কিভাবে করি, অনেক সময় আমরা জব ডিজাইন করার সময় জবটাকে এনলার্জ করি। তো এই ইস্যুস গুলো নিশ্চয়ই আপনারা পার্ট 1-এ ফান্ডামেন্টাল অফ HRM এ আপনারা পড়ার কথা। জব এনলার্জমেন্ট তার মানে আপনি, এইটাকে বলা হয় কি বলে, এটাকে কি বলে, এই সমপর্যায়ের, এটাকে বলা হয় কি হরিজন্টাল নাকি, যদি আমরা এভাবে চিন্তা করি? স্যার জব এনলার্জমেন্ট হলো স্যার একই লেভেলে নিজের কাজ দেওয়া এট দ্য সেম লেভেল স্যার। এক্স্যাক্টলি, হরিজন্টাল বলা হয় এটাকে, তাই না? নিজের কাজ তো থাকছেই, এডিশনাল কিছু টাস্ক দেবে, স্টিল রিটেনিং হিজ ওন টাস্ক। এক্স্যাক্টলি স্যার। সো এটাকে আমরা হরিজন্টাল বলতে পারি কিনা, এই যে এইভাবে বলতে পারি কিনা, হরিজন্টাল বলতে পারি কিনা, এইভাবে হরিজন্টাল? হরিজন্টাল বলা যাবে স্যার, এর মধ্যে আবার একটু আরেকটা। ওকে, হ্যাঁ ফাহমি সাহেব বলেন। মূলত হচ্ছে হরিজন্টাল এই জন্য বলা হয়, আপনি সেম লেভেলে থেকে আপনি তার কার্যক্রমগুলোটা বাড়িয়ে দিবেন, রেসপন্সিবিলিটি বাড়িয়ে দিবেন, এবং কি বলা যায় যে এক্সিস্টিং জায়গায় থেকে তার রেসপন্সিবিলিটি, কিছুটা অথরিটি যদি বাড়িয়ে দেওয়ার নামে মূলত হচ্ছে
বা টাস্ক গুলো বাড়িয়ে দেওয়ার নামই হচ্ছে হরিজন্টাল। সাধারণত এটা যে কাজ করা হয়, সাধারণত কোনো মানুষ যদি একই ধরনের কাজ করেন অনেক সময় ধরে, রিপিটেড ওয়ার্ক করেন, তখন সাধারণত জবটাকে এনলার্জ করা হয় ফর রিডিউসিং দ্য বোর্ডন অফ দ্য জব। তার মানে কেউ যদি আসলে বোর ফিল করে, জব করতে করতে বোর ফিল করছে, তখন সাধারণত এই কাজটি করা হয়, অর্থাৎ হরিজন্টালি তার কিছু এক্সট্রা কিছু কাজ তাকে দিয়ে দেওয়া হয়, এক্সট্রা কিছু রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়। যেমন কোনো ব্যক্তি, হাবিব সাহেব কথা বলতে চাচ্ছেন কিন্তু আপনার ওখানে অনেক আওয়াজ হচ্ছে। স্যার এটা স্যার বার্ডেন হবে না স্যার? যখন এনলার্জমেন্ট হবে স্যার, তখন তো স্যার বার্ডেন হতে পারে। আচ্ছা, এর ডিপেন্ড করবে, এই জন্যই বলছো বার্ডেন হতে পারে। এখন ধরেন এই জন্যই তো বলা হচ্ছে যে বোরডম রিডিউস, মানে কেউ যদি ফ্রাস্ট্রেট হয়ে যায়, কেউ যদি বোর ফিল করে জব করতে করতে, শুধুমাত্র সেই ব্যক্তিকে দিতে হবে, সব ব্যক্তিকে দেওয়া যাবে না, সব পজিশনে আপনি দিতে পারবেন না। যিনি একই ধরনের কাজ করতে করতে বোর ফিল করছেন, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, তার কাছে অন্য কিছু উপায় নাই। এই জন্য বলা হচ্ছে টু ওভারকাম দ্য বোরডম অফ আওয়ার স্পেশালাইজড ওয়ার্ক। একই ধরনের কাজ করতে করতে সে এক ধরনের বোর ফিল করছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, তখন তার কিছু রেসপন্সিবিলিটি, তার কিছু টাস্ক বাড়িয়ে দেওয়া। এখন এর ভালো আছে মন্দ আছে, ওই পরিমাণ আপনি বাড়াবেন, এই ডিসিশন নিতে হবে আপনাকে, ম্যানেজারিয়াল জাজমেন্ট দিয়ে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কতটুকু তার এনলার্জ করব। যেমন একটু আগে বলছিলাম, একদম ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ বা ফ্রন্ট ডেস্ক অফিসার, তাকে আপনি, সে কি করে, সে আসলে হয়তো বা নতুন অতিথি আসলে সেগুলোকে সে রিসিভ করে, রিসিপশনে যেটা বলে, তো তাকে যদি আপনি এই কাজ সবসময় করেন, তাহলে তার ভিতরে কিন্তু এক ধরনের বর্ডম চলে আসবে, এক ধরনের বলবো কি রিপিটেড ওয়ার্ক করার কারণে তার ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। তার কাজকে আপনি এনলার্জ করে দিতে পারেন। কি সেটা? রিসিপশনিস্টের পাশাপাশি তাকে হয়তো আপনি অ্যাটেন্ডেন্ট রাখার জন্য তাকে আপনি হয়তো রেকর্ড কিপার হিসেবে তার দায়িত্ব দিতে পারেন। এখন দেখতে হবে কি পরিমাণ দিব, সে কি আসলে ওইটুকু নেয়ার মতন তার পরিস্থিতি আছে কিনা, তার ক্যাপাসিটি আছে কিনা, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। আপনাকে দিতে গিয়ে আবার এমন কিছু করবেন না যাতে করে সে ওইটা করতে গিয়ে বা আগেরটা করতে গিয়ে দুটা করতে গিয়ে যেন সে মিসম্যাচ না করে ফেলে। সো এই জন্য জব এনলার্জমেন্ট হচ্ছে সেম পর্যায় থেকে আপনি রেসপন্সিবিলিটি একটু ওয়েট করে দেন, টাস্ক গুলোকে একটু এক্সপ্যান্ড করে দেন, যাতে করে তার ভিতরে বোরডমটা চলে যায়, তার ভিতরে ফ্রাস্ট্রেশনটা যেন চলে যায়, সে যাতে মূল স্পিরিটে থাকে, মূল প্রোডাক্টিভিটি সেজন্য থাকে, এই কাজটি করতে হবে। আর জব এনরিচমেন্ট মানে হচ্ছে এই যেভাবে ভার্টিক্যাল, জব এনরিচমেন্ট মানে হচ্ছে ভার্টিক্যাল, তার মানে সে এই পর্যায়ে ছিল, এখন এখান থেকে তাকে উপরের দিকে ওঠানো, ভার্টিক্যালি যাওয়া, যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে তাকে উপরের দিকে নিয়ে যাওয়া। তার মানে তাকে মোর রেসপন্সিবিলিটি, মোর পাওয়ার, মোর পজিশন অলসো, এই দুটো জব এনরিচমেন্ট বলা হয়। আর একটি হচ্ছে জব ডিজাইন করার সময় আমরা জব, প্লিজ একটু বলি স্যার, প্লিজ স্যার জব এনরিচমেন্ট স্যার, এটা ওই ভার্টিক্যালি আপার দায়িত্ব দেওয়া হতে পারে স্যার, আরেকটাও হতে পারে স্যার, সেটা হলো মোর চ্যালেঞ্জিং অথবা স্যার স্পেশাল টাস্ক দেওয়া, স্পেশাল টাস্ক which needs special or different skills, and at the end that will pay him or reward him a bit more. এক্স্যাক্টলি। তো সাধারণত স্পেশাল টাস্ক মানে কি, সে যে কাজটি করে না বাট তার ভিতরে পটেনশিয়ালিটি আছে, তাকে চ্যালেঞ্জ দেওয়া এবং নতুন নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া, যে অ্যাসাইনমেন্ট করার ফলে সে নিজেও রিকগনাইজড হবে, সে নিজেও মোটিভেট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে কিছু রিওয়ার্ডও এখানে দিতে হবে। এটাকে মূলত বলা হয় জব এনরিচমেন্ট। সো জব এনরিচমেন্ট কেন ভার্টিক্যাল বলা হয়? সাধারণত এটাকে বলা হয় একটু আপগ্রেডেশন। আপনি যে পজিশনে আছেন সেই পজিশন থেকে একটু আপগ্রেডেশন, সেটা হতে পারে পজিশন চেঞ্জ না করে, হতে পারে স্পেশাল অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিংবা স্পেশাল কোনো প্রজেক্টের মাধ্যমে, কোনো চ্যালেঞ্জ অফার করে। অর্গানাইজেশনের সেম লেভেলে অনেকেই কাজ করেন বাট হয়তো বা প্রমোশনের সময় আসে নাই, বাট কিছু কিছু এমপ্লয়ি আছেন যারা রিস্ক টেকার, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, যারা রিপিটেড কাজ করতে পছন্দ করেন না, সেই সমস্ত এমপ্লয়িকে অর্গানাইজেশনে মেইনটেইন করার জন্য, রিটেইন করার জন্য তাদেরকে এই জব এনরিচমেন্ট
এই পর্যায়ে নিয়ে আসতে হয়, তার জবটাকে এনরিচ করতে হয়, সো দ্যাট যাতে করে তিনি এই অর্গানাইজেশন টিকে থাকেন এবং অর্গানাইজেশনের মোটিভেট অবস্থায় সেজন্য প্রোডাক্টিভিটি শো করতে পারেন। এই জন্য মূলত জব এনরিচমেন্টের এই ব্যবস্থাটি করা হয়। ওকে, এরপরে জব রোটেশন। জব রোটেশন আপনারা বুঝেন, তার মানে আমি আজকে হয়তো বা এইচআর এর আমি কম্পেনসেশনে কাজ করলাম, আমি এই কাজে দক্ষ হয়ে গিয়েছি, এখন অর্গানাইজেশন আমাকে মনে করছে যে যেহেতু সে প্রোডাক্টিভ এমপ্লয়ি, মোটিভেটেড এমপ্লয়ি, তাকে দিয়ে আমরা প্রোডাক্টিভ বলবো যে রেজাল্ট পাই, সো আমাকে কি করলো তারা হয়তো বা নেক্সট পর্যায়ে তারা চিন্তা করলো যে যদিও সে ম্যানেজার কম্পেনসেশন, তাকে আমরা এখন নতুন করে কি করব, রোটেট করে দিলাম, রোটেট করে দিয়ে তাকে ম্যানেজার পলিসিতে নিলাম। এই যে জবটাকে রোটেট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাও কিন্তু জব ডিজাইনের একটি পার্ট, জব ডিজাইনের আরেকটি পার্ট। আরেকটি হচ্ছে জব শ্যাডোইং। স্যার আরেকটু অ্যাড করতে যাচ্ছি স্যার, প্লিজ জব রোটেশনের বিষয়ে স্যার, প্লিজ বলেন স্যার। স্যার বলছি স্যার, একটা এমপ্লয়ি, আপনি যেটা বলছিলেন স্যার, একটা এমপ্লয়ি যদি তার বর্তমান পজিশনে প্রোডাক্টিভ প্রুভ করতে পারে, তাহলে তাকে অন্য একটা পজিশনে দেওয়া হতে পারে। আবার নাও প্রোডাক্টিভ, নাও হতে পারে, নাও হতে পারে। আরেকটা, হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি স্যার, এক পজিশন থেকে লেটারালি আরেক পজিশনে তাকে দায়িত্ব দিতে পারে উইথ দ্য এইম অফ ডিটারমিনিং হিজ ট্যালেন্ট, এক্সপার্টিস কোথায় কোথায় সে ভালো করে সেটা ডিটারমিন করার জন্য অন্য পদে নিয়ে দিতে পারে, টু আন্ডারস্ট্যান্ড হোয়ার হি ইজ দ্য বেস্ট, এক্স্যাক্টলি, which position is the best, এটাও হতে পারে স্যার। এক্স্যাক্টলি। তো একটা প্রশ্ন ছিল স্যার, প্লিজ স্যার জব রোটেশন আর জব এনরিচমেন্টের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মানে দুইটা একটাই মনে হচ্ছে সিমিলার। না, সিমিলার জব এনরিচমেন্ট মনে হচ্ছে তাকে চ্যালেঞ্জিং জব দেওয়া হয়, আর জব এনরিচমেন্ট সাধারণত একটু আপগ্রেডেশন হয়, আর জব রোটেশন হচ্ছে এমপ্লয়কে একই ধরনের কাজ না দিয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ দেওয়া হয়, বিভিন্ন কাজ দিয়ে তার ওই ফিল্ডে তাকে স্পেশালাইজড করা হয়, সাধারণত স্পেশালাইজ করা হয়। যেমন আমরা যারা ম্যানেজমেন্ট ট্রেনি একটা অর্গানাইজেশনে নেয়, আপনি খেয়াল করবেন ম্যানেজমেন্ট ট্রেনিকে সাধারণত একই ডিপার্টমেন্টে বেশি দিন রাখে না, একটা ডিপার্টমেন্ট থেকে কাজ শেখার পর তাকে অন্য ডিপার্টমেন্টে পাঠানো হয়। আবারও আপনারা খেয়াল করবেন যারা ব্যাংকে জয়েন করে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে বা প্রবেশন অফিসার হিসেবে, তাদেরকে কিন্তু একই সেক্টরে রাখা হয় না, কারণ তাদেরকে শিখতে হবে সবকিছুই, ব্যাংকিং এ যত প্রসিডিউর আছে সবকিছু শিখতে হবে। বাট যাকে ক্যাশে নেওয়া হয় তাকে কিন্তু শুধুমাত্র ক্যাশে রাখা হয় একটা সার্টেন লেভেল পর্যন্ত। তো ম্যানেজমেন্ট ট্রেনিং এদেরকে কি করা হয়, কখনো কখনো তাদের ক্লিয়ারেন্সিং বসানো হয়, কখনো কখনো তাদের অপারেশনে বসানো হয়, কখনো কখনো তাদের ফরেন ডেস্কে বসানো হয়। তার ফলে কি হয়, তার ভিতরে যে বলবো যে স্পেশালাইজ করার জন্য, সবকিছু ধারণা নেওয়ার জন্য, এবং একটি ব্যাংকিং এর সিস্টেমে যে সমস্ত কাজ আছে কিংবা অর্গানাইজেশনের যে সমস্ত কাজ থাকে সাধারণত সবকিছুকে তাকে টাস্ক দেওয়া হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কখনো কখনো, আমি একটু আগে যেটা বলছিলাম, কখনো কখনো সে একটি কাজ ভালোভাবে শিখে ফেলেছে, সো সেম পজিশনে রেখে, সেম পর্যায়ে রেখে তাকে আরেকটি কাজ দেওয়া হয়। বাট জব এনরিচমেন্টে যেটা থাকে, একটু আপগ্রেডেশন থাকে। সে আপগ্রেডেশন হতে পারে পজিশনগত আপগ্রেডেশন, অথবা ফিনান্সিয়ালি কিংবা মোটিভেশনালি রিওয়ার্ডের সিস্টেম থাকতে পারে তার কাছে। জব এনরিচমেন্টের অবশ্যই একটা রিওয়ার্ড থাকবে, সেই রিওয়ার্ড ফিনান্সিয়ালি হতে পারে, নন ফিনান্সিয়াল হতে পারে। বাট জব রোটেশন সাধারণত এর সাথে রিওয়ার্ডের সিস্টেমটা তেমন কোনো লিঙ্কেজ নাই, সেই একই পজিশনে থেকে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সময়ে সে করে। ওকে স্যার, একজন হ্যান্ড রেজ করেছেন, সম্ভবত কে জন হ্যান্ড রেজ করেছেন দেখলাম একটু আগে। কোশ্চেন ছিল, আপনি অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন। সো আমার কোশ্চেন ছিল এনলার্জমেন্ট এন্ড এনরিচমেন্ট দুইটা কি সেম কিনা? না, হ্যাঁ, আপনি অলরেডি মেনশন করেছেন, দ্যাটস হোয়াই আমি আই এম ওকে উইথ দ্যাট আনসার। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এটা হচ্ছে জব রোটেশনের সাথে কি স্যার রিওয়ার্ডের কোনো সম্পৃক্ততা আছে কিনা? মানে এটা সাধারণত নাই। রিওয়ার্ড নাই। ওকে, আর ক্রস ট্রেনিং আপনারা বুঝতে পারছেন, ওয়ার্কার্স আর ট্রেন ইন ডিফারেন্ট স্পেশালাইজড টাস্ক। সো এইগুলা সাধারণত এই ইস্যুস গুলাকে কেন্দ্র করেই জবটাকে ডিজাইন করি। তার মানে যে কোনো জবটাকে যদি আপনি ডিজাইন করতে চান,
তখন এই সমস্ত ইস্যুস গুলাকে যদি আমরা কনসিডার করি তখন একটা জবটাকে ভালোভাবে ডিজাইন করা সম্ভব। আমরা একটু সামনে চলে যাই। এইটা আপনাদের আবার সিলেবাসের পার্ট, ফ্যাক্টরস এফেক্টিভ জব ডিজাইন। তার মানে আমি যখন জবটাকে ডিজাইন করব কি কি ফ্যাক্টর এফেক্ট করতে পারে সেই সমস্ত ইস্যুস গুলা আপনারা এক নজরে দেখেন। এখানে খুব বেশি একটা আলোচনা করার কিছু নাই, যে এই সমস্ত বিষয়গুলো জবটা ডিজাইন করার সময় আমাকে কনসিডার করতে হবে বা এফেক্ট করতে পারে। যেমন প্রপার স্কোপ অফ জব, একটা জবের যে প্রপার স্কোপটা যদি আপনি বলবো যে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু জবটা ডিজাইন করার সময় এটা এফেক্ট করতে পারে। এই জবটা ফুল টাইম চ্যালেঞ্জিং অফ দ্য জব, অনেক সময় কিছু কিছু জব আছে যেগুলো ফুল টাইম চ্যালেঞ্জিং জব, কিছু কিছু ম্যানেজারিয়াল স্কিলস লাগবে, এইগুলোকে আমাকে খেয়াল করতে হবে। অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট, ইন্ডিভিজুয়াল লাইকস এন্ড ডিসলাইক, এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলেছি বিভিন্ন ভাবে। কন্ট্রোল সিস্টেমটা কেমন, টেকনোলজির ব্যবহারটা কেমন বা টেকনোলজির ইন্টারভেনশনটা কেমন, এই ইস্যুস গুলো সাধারণত জবটা ডিজাইন করার সময় আমাদের এফেক্ট করতে পারে। এই জন্য এই কথাগুলোকে আমরা একটু আমলে নিব আর কি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন কিংবা জিজ্ঞাসা আছে কিনা স্যার? যদি না থাকে তাহলে মোটামুটি আমি যে স্লাইডটা, এই স্লাইডটা দিয়ে দিয়েছি অলরেডি, বাট দিলেও আমি যে কাজটি করি সাধারণত আমি এই স্লাইডটি আবারও দিব, এখন আপনাদের কাছে দিয়ে দিব, এবং জব অ্যানালাইসিসের স্লাইডটাও এখন আবার দিয়ে দিব এখানে। কেন দিব? জব ডিজাইন আমি আবার আজকে যে সময় এটা পড়ছিলাম তখন আবারও কিছু চেঞ্জ নিয়ে এসেছি। চেঞ্জ বলতে কিছু কিছু জিনিস আমি অ্যাড করেছি, আপনাকে যেটা বলছিলাম একটু আগে। আমি সাধারণত যে কাজটি করি আমি কিছু কিছু জিনিস অ্যাড করি আমার ডিউরিং দ্য লেকচার বা লেকচারের আগের মুহূর্তে পড়তে গিয়ে যদি মনে হয় যে কিছু বিষয় দরকার, সাধারণত আমি অ্যাড করার চেষ্টা করি। তো সেইটা যেগুলো দিয়ে আসছি আপনার কাছে সেগুলো কিন্তু সব হুবহু মিলবেন না, হুবহু মিলবে না, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি এখন। আপনারা এখান থেকে নিয়ে নেবেন। জব ডিজাইন, ওকে, জব ডিজাইন দিয়েছি, ডাউনলোড করে একটু সবাইকে শেয়ার করে দিন। হ্যাঁ, যে কেউ একদম ডাউনলোড করে নেন। আমি দিয়ে দিয়েছি অলরেডি জব ডিজাইন, এবং জব অ্যানালাইসিসও আমি এখানে দিয়ে দিলাম। শুধু একজন বলবেন যে স্যার ডাউনলোড হয়েছে, দুটি ডাউনলোড হয়েছে বললে আমরা তাহলে এই করব। আচ্ছা, আপনাদের মিড টার্মের সিলেবাস আজকে পর্যন্ত, মিড টার্মের সিলেবাস আজ পর্যন্ত। সো আপাতত আমাদের আর কোনো সিলেবাস নাই, কন্টেন্ট নাই। সো আপাতত মিড টার্মের আগে আমাদের আর কোনো ক্লাস হওয়ার কথা, যদিও 26 তারিখ আপনাদের সাথে ক্লাস আছে আমার, তো 26 তারিখ আমি ক্লাসটি নিতে চাচ্ছি না, যদি আপনারা বলেন। তাহলে আমাদের মিড টার্মের আরেকটা, মানে মিড টার্মের আগে আবার আরেকটা ইস্যু যেতে হবে আর কি, টপিকে যেতে হবে। আমি কি নিব কি নিব না এটা একটু বললে আমাদের সুবিধা হবে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, মিড টার্মের টপিক তো সবগুলোই টাচ করা হয়েছে। জি তো স্যার, যদি মিড টার্মের আগে সবগুলো যদি টপিক গুলো যদি একটু রিক্যাপ করা হয় তাহলে স্যার আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে মিড টার্মের ডেটটা আসুক, তারপরে আপনাদের সাথে ডিসকাস করবো একদিন। হ্যাঁ, অল্প সময়ের জন্য, ক্লাস না সেটা, জাস্ট ডিসকাশন। ওকে ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ এখন ক্লাস নিলে মিড টার্মের আগে যদি আমি আরেকটা ক্লাস নেই বা আরেকটা টপিক শুরু করে দিই সেটা মিড টার্মে থাকবে না। সো আপাতত আমি অত বেশি বোঝা দিতে চাচ্ছি না। ঠিক আছে স্যার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার সাবজেক্টটা মনে হয় আগে শেষ হলো নাকি মিড টার্মের, নাকি সবার সাবজেক্ট? রবিউল ইসলাম। ওকে, ঠিক আছে স্যার। তাহলে স্যার আমি আপনার ইয়েটা পাইনি স্যার, আমার ইমেল অ্যাড্রেস মনে হয় নাই স্যার। কোনটা স্যার? এই ইয়েটা এই যে একটু আগে যে দিলেন, আমি একটু আগে মেইল করি নাই, আমি চ্যাট বক্সে দিয়েছি। যদি কেউ কম্পিউটার কিংবা ল্যাপটপে বসে থাকেন তারা একটু ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেন, একটু, যে কেউ একজন, এনিওয়ান। স্যার ডাউনলোড হয়েছে। ডাউনলোড হয়েছে। সঞ্জয়, আপনি কি একটু দিতে পারবেন?
জি স্যার দিয়ে দেন, প্লিজ দিয়ে দেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালো লাগলো, আপনাদের ফিজিক্যাল ক্লাসেও আমরা এনজয় করেছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে অ্যাটলিস্ট দেখা হয়েছে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের যে দেখেছি, এবং আপনাদের যে আগ্রহ দেখেছি আসলে আমাকে বিস্মিত করেছে এবং ভালো লেগেছে ইনশাআল্লাহ। সো সামনের দিন আমাদের আরো ভালো যাবে ইনশাআল্লাহ, সে আশা করছি। এবং যারা চিটাগাং এর থেকেও ফিজিক্যাল ক্লাসে আসেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব এবং বলবো যে আপনারা যদি সামনে কোনো ফিজিক্যাল ক্লাস হয় অবশ্যই আসবেন। ঠিক আছে স্যার, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু স্যার আলাইকুম স্যার। আমরা আসলে আপনাকে মিস করছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।